দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, বিস্তারিত খবর জানাবো। নোয়াখালী, হবিগঞ্জ ও টাঙ্গাইল সহ ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় আজ ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত অর্ধ শতাধিক। দুপুরে নোয়াখালীতে ট্রাকের চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। উপজেলার কবিরহাট বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ২ জন। আহত হন অন্তত ২০ জন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় অটোরিকশা চালক সহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন অটোরিকশা চালক রোহিত শিকদার ও যাত্রী আব্দুল হামিদ। পুলিশ ও স্থানীয়রা জানায়, টাঙ্গাইল গ্রামে একটি বাস মহাসড়কের দেওহাটা ওভারব্রিজ দিয়ে পার হয়ে যাওয়ার সময় অটোরিকশা চালক যাত্রী সহ নিয়ন্ত্রণহীন হয়ে মহাসড়কে তুলে দিলে এই দুর্ঘটনা ঘটে। নির্বাচন প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এতে দেশের বিভিন্ন এলাকায় যেমন নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাসের সংবাদ পাওয়া গেছে, আবার মনোনয়ন বঞ্চিতদের কর্মী সমর্থকরা কোনো কোনো এলাকায় বিক্ষোভ করেছেন। সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করে তারা প্রতিবাদ জানিয়েছেন। সকাল ১১টায় মেহেরপুর ২ গাংনী আসনে দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও বঞ্চিত নেতার সমর্থকদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের অফিসে হামলা চালান বিক্ষোভধরা। অফিসের সামনে ভাঙচুর করা হয় ১১টি মোটরসাইকেল। চাঁদপুর ৪ আসনে এম এ হান্নানকে মনোনয়ন না দেয় চাঁদপুর লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সমর্থকরা। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন পরিবহন চালক ও যাত্রীরা। এর আগে চট্টগ্রাম ৪ আসনে দলটির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় রাতেই রাস্তায় নামেন তার কর্মী সমর্থকরা। সীতাকুণ্ডের ফৌজদারহাট ও ভাটিয়ারি সহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নেন। টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। হানাহানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সীতাকুণ্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৪ জন বহিষ্কার করেছে বিএনপি। দর্শক, আগামী সংসদ নির্বাচনে রংপুরে ৬টি আসনের মধ্যে ৬টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর পরপরই গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে পীরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার মিম, ঠিক এই মুহূর্তে সেখানকার গণসংযোগের বিস্তারিত খবর আপনার মাধ্যমে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। রয়েছি আবু সাইদের যে জন্মভূমি পীরগঞ্জে, এবং আপনাকে জানিয়ে রাখি যে পীরগঞ্জে কিন্তু আপনি জানেন যে সারা দেশে যেমন বিএনপির মনোনীত যে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, সেই প্রার্থী তালিকায় রংপুরের পীরগঞ্জ ৬ আসন থেকে কিন্তু নির্বাচন করবেন যিনি জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। আমরা দেখতে পাচ্ছি যে তিনিও গণসংযোগ করছেন। শুধু আজ থেকে নয়, গেল ১ মাসেরও বেশি সময় ধরে আমরা দেখছি তিনি গণসংযোগ করছেন। আজকে তার গণসংযোগে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার পীরগঞ্জের স্থানীয় বিএনপি এবং সেই সঙ্গে জেলা বিএনপি এবং যারা এই এলাকার মানুষ তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন, এবং পৌর বিএনপি নেতাকর্মীরাও এখানে রয়েছেন। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই পীরগঞ্জের উন্নয়নে আপনি কি করবেন? এটি তো শহীদ আবু সাইদের জন্মভূমি। ধন্যবাদ। আমরা এই নির্বাচনের যে মানুষের যে আমেজ তৈরি হয়েছে, ইতিমধ্যেই আমাকে পীরগঞ্জের এবং রংপুর ২৪ এবং পীরগঞ্জ ৬-এর ধানের শীষের প্রতীকের মনোনয়ন দেওয়াতে এটা মনে করি যে আমার মনোনয়ন নয়, এটা পীরগঞ্জবাসীর মনোনয়ন। পীরগঞ্জবাসীকে উপহার দিয়েছে আবু সাইদের স্বপ্ন, আবু সাইদের শহীদ আবু সাইদের জন্মভূমি। এই ঘিরে আমাদের যে ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে বাংলাদেশ থেকে যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সারা বাংলাদেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ে যে জুলাই বিপ্লব সংগঠিত করেছে, সেই সংগঠিতর মূল স্পিরিট হচ্ছে যে আমরা বৈষম্য থাকবে না, পীরগঞ্জে কোনো বৈষম্য এবং দুর্নীতিমুক্ত পীরগঞ্জ বিনির্মাণ করতে চাই, আলোকিত পীরগঞ্জ বিনির্মাণ করতে চাই। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির থেকে শুরু করে সব স্থানে যাতে করে উন্নয়নের যে
যাতে লাগে না সেই উন্নয়নের ছোঁয়াগুলো আমরা এক দ্রুত সময়ের মধ্যে করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। যদি মানুষ আমাদেরকে ম্যান্ডেট দেয়, বিএনপিকে যদি 31 দফা বাস্তবায়নের যে পরিকল্পনা এবং যে দফা আমরা প্রতিটি বাড়ি বাড়ি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। ইতিমধ্যেই আমরা প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় আমরা ধানের শীষের জন্য তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিয়েছি, 31 দফার শুভেচ্ছা পৌঁছে দিয়েছি। এই যে ব্যাপক সাড়া পেয়েছি, গতকালকে মনোনয়নের ঘোষণার প্রেক্ষিতে পীরগঞ্জবাসী এটাকে সাদরে গ্রহণ করেছে। যেমনটি শুনছিলেন, শুধু রংপুর এই 6 আসনে নয়, ছয়টি আসনেই কিন্তু বিএনপির যে সম্ভাব্য মনোনীত প্রার্থী তারা কিন্তু গণসংযোগ করছে। রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জাকিয়া, মিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, পীরগঞ্জ থেকে আমাদের সঙ্গে শাহরিয়ার মিম সংযুক্ত হয়েছিলেন। মনোনীত প্রার্থীদের গণসংযোগ নিয়ে তিনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। বিধিমালা অনুমোদনের পর ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ব্রাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে কমিশন গঠনের প্রস্তুতিও চূড়ান্ত। ৮,০০০ শিক্ষার্থীর প্রতীক্ষা প্রতিনিধি বেছে নেয়ার। সব ঠিক থাকলে আগামী মাসেই হবে এই নির্বাচন। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবিতে ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। উত্তরের উচ্চশিক্ষার বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2008 সালে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীরা ছাত্র সংসদের ফি দিয়ে আসলেও আইন না থাকায় হয়নি নির্বাচন। বারবার দাবির পরও সাবেক প্রশাসন ছিল নীরব। তবে 5 আগস্টের পর সরকার পরিবর্তন হলে বেরোবির লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়, দাবি ওঠে ছাত্র সংসদ নির্বাচনের, শুরু হয় আন্দোলন। আন্দোলনের মুখে 28 অক্টোবর আচার্য রাষ্ট্রপতির স্বাক্ষরে অনুমোদন পায় নির্বাচনের বিধিমালা। এতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আসলে ব্রাকসুটা আমাদের জন্য অনেক দরকার, আমাদের নারীদের জন্য বলেন, আমাদের ভার্সিটি সবার জন্যই অনেক দরকার। যারা প্রতিনিধি হবে তারা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কিভাবে কাজ করা যায়, সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে, এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের এই ছাত্র সংসদ ফলপ্রসূ হবে। আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হচ্ছে। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণা হবে। সুতরাং আমরা চাই যে সেটির পূর্বেই যেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনটি করা হয়। চলতি বছরের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন করতে চায় কর্তৃপক্ষ। শীঘ্রই আসছে রোডম্যাপ, জানালেন উপাচার্য। সিন্ডিকেট সবার পর নির্বাচন কমিশন গঠনের পরে আমরা শিক্ষার্থীদের সাথে আচরণবিধি নিয়ে সেটা তারা দিক নির্দেশনা দিলে অ্যাজ সুন অ্যাজ পসিবল জরুরি সিন্ডিকেট হলেও তাড়াতাড়ি করে আমরা আমাদের ওই আচরণবিধি সিন্ডিকেটে পাশ করে নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন ঘোষণা করবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 22 বিভাগে শিক্ষার্থী প্রায় 8,000। কেন্দ্রীয় সংসদে 13টি আর হল সংসদের 9টি পদে নির্বাচনের প্রস্তুতি চলছে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। খুন ও গুমে জড়িতদের বিচারের অঙ্গীকার নিয়ে আমরা এসেছিলাম। আমরা বিচার কাজ শুরু করেছি, বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করেন। সেখানে বলেন, ট্রাইব্যুনালে পলাতক শেখ হাসিনার বিচার চলছে। আগামী সপ্তাহে একটি মামলার রায় হলে জুলাই শহীদদের পরিবারের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে। তথ্য উপদেষ্টা আরও জানান, ছাত্র জনতাকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত সবার বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এই বিচার কাজ এগিয়ে নেবেন। আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খনি শেখ হাসিনার বিচার হবে। আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে, তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। দেশের খবরে আছে, একটা বিরতির পর ফিরছি, এরপর আরো জানিয়ে ফিরব। ভোলা লক্ষ্মীপুর রুটে অবৈধ স্পিডবোটে ঝুঁকিপূর্ণ যাত্রা এবং কুষ্টিয়ায় মানব বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার। আপনারা দেখছেন দেশের খবর। কুড়িগ্রামের 4টি আসনে বিএনপি তাদের মনোনীত প্রার্থী ঘোষণা করেছে। ইতোমধ্যেই প্রার্থীরা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। নির্বাচনী হালচাল জানাতে কুড়িগ্রাম সদর উপজেলার মঙ্গলবাসা ইউনিয়নের নয়ারহাট চর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোনার হোসেন লিটন। লিটন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে মনোনীত প্রার্থীরা আসলে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের, বিস্তারিত জানাবেন নিশ্চয়ই। জাকিয়া,
আমি এখন আছি কুড়িগ্রাম জেলার এটা সদর উপজেলার মোগলবাছা ইউনিয়নের একেবারে প্রত্যন্ত এলাকা। সেই প্রত্যন্ত এলাকায় যে নির্বাচনী যারা প্রার্থী আছেন তারা কিন্তু ঘুরছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন। এবং আপনি জানেন যে গতকাল নির্বাচনের অর্থাৎ কুড়িগ্রাম জেলার যে 4টি আসন আছে এই 4টি আসনের বিশেষ করে বিএনপি তাদের মনোনীত প্রার্থী ঘোষণা করেছেন। এবং এই কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যিনি মনোনীত প্রার্থী হচ্ছেন তিনি হচ্ছেন সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি এই চরে চরে ঘুরছেন এবং মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা এখন সেখানে আছি। এর আগেও কুড়িগ্রাম 1 আসন থেকেও বিএনপির মনোনীত প্রার্থী তিনি আছেন, 2, 3, 4 সব আসন থেকেও আছেন। আমি এখন যেখানে আছি এই আসনের মনোনীত প্রার্থী তিনি এখানে আছেন, একটু তার কাছে শুনবো যে এই কুড়িগ্রাম জেলায় বিশেষ করে আমরা জানি যে বন্যা, খরা, নদী ভাঙন শুরু করে অন্যান্য বেকারত্ব, তারপর স্বাস্থ্য খাতের অনেক সমস্যা। এই আসনে বিগত আমরা দেখেছি যে এটা হচ্ছে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন, এখন মানুষ পরিবর্তন চাচ্ছে। তিনি এবার বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবেন সেটি একটু জানবো তার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমাদের কুড়িগ্রাম জেলা স্বাধীনতার পর থেকে আমাদের যে মানুষের যে প্রত্যাশা ছিল, বিগত দিনে আমাদের যারা জনপ্রতিনিধি ছিলেন তারা সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। আমরা মানুষের কাছে যাচ্ছি। আজকে যে এখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আমরা আজকে 31 দফার একটি গুরুত্বপূর্ণ দফা সবার জন্য স্বাস্থ্যসেবা এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প কিন্তু আমার পিছনে হচ্ছে। তা আমরা চাচ্ছি, আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। আমরা এই অবহেলিত কুড়িগ্রাম জেলাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন বাংলাদেশের মানুষের সামনে, সেই 31 দফার মধ্যে কিন্তু রয়েছে কুড়িগ্রাম জেলার মানুষের ভাগ্য উন্নয়ন। এখানে নদী ভাঙনের কথা রয়েছে, আমাদের যুবকদের কর্মসংস্থানের কথা রয়েছে, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের কথা রয়েছে, আমাদের কুড়িগ্রামের অবহেলিত শিক্ষার মান উন্নয়নের কথা রয়েছে। আমরা কৃষকদের কথা রয়েছে, আগামীতে কৃষকরা কিভাবে আমাদের কৃষকদের স্বনির্ভর করা যায়, কৃষককে কৃষিখাতে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার দেওয়া যায়, এই বিষয়গুলি কিন্তু আমরা কাজ করছি। আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি আগামীতে আমাদের জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আল্লাহ তাআলার রহমতে এই এলাকার জনগণ যদি আমাকে ইনশাল্লাহ ধানের শেষ প্রতীকে আমাদেরকে বিজয় করে, আমরা এই অবহেলিত। লিটন, ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীদের জনসংযোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। ভোলা লক্ষ্মীপুর নৌরুটে চলছে অসংখ্য অবৈধ স্পিডবোট, নেই লাইফ জ্যাকেট, লাইফ বয়া বা জরুরি উদ্ধার সামগ্রী। নিরাপত্তার সরঞ্জামহীন এসব নৌযানে করে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা, অথচ প্রশাসন নীরব। ভোলা প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর আলমের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সাথে দ্বীপ জেলা ভোলার যোগাযোগের অন্যতম সহজ পথ ভোলা লক্ষ্মীপুর নৌরুট। এ রুটে প্রতিদিন কয়েক হাজার যাত্রী চলাচল করে। লঞ্চ ও ফেরি চললেও দ্রুত পারাপারের জন্য অধিকাংশ মানুষ স্পিডবোটের যাত্রী হন। জরুরি প্রয়োজনে দ্রুত পারাপার হওয়া যায়, সময়ও বাঁচে। তবে এই স্পিডবোট যাত্রায় ঝুঁকিও অনেক, কারণ দ্রুতগতি ও হালকা এসব বাহনে নেই লাইফ জ্যাকেট, বয়া কিংবা নিরাপত্তার কোনো সরঞ্জাম। ফলে উত্তাল মেঘনা পাড়ি দিতে হয় তাদের জীবনের ঝুঁকি নিয়েই। দুর্ঘটনাতে আছে, দেখা গেছে বাতাস হইলে একটা দুর্ঘটনা, তারপরে আবহাওয়া খারাপ হইলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। পর্যাপ্ত যদি লঞ্চের ব্যবস্থা থাকতো তাহলে আর মানুষ বোটে যাতায়াত করতো না। ভোলা লক্ষ্মীপুর 35 কিলোমিটার দূরত্বের নৌপথে প্রতিদিন 15টি লঞ্চ ও 6টি ফেরির পাশাপাশি অর্ধশতাধিক স্পিডবোট চলাচল করছে। এসব বোটের কোনো বৈধ অনুমতি না থাকলেও চলছে বেপরোয়াভাবেই। তবে বোট মালিকদের দাবি কাগজপত্র এবং বৈধ অনুমতি রয়েছে তাদের। অবৈধ থাকে বর্ষাকালে, আর দুইলা গেলে আমরা 6 মাসের লেগে আমরা পাই, 6 মাস আমরা চালাই, বর্ষাতে আমরা বন্ধ রাখি। তবে জেলা প্রশাসক জানালেন অবৈধ বোট বন্ধে অভিযান চালানো হবে। আমাদের নিয়মিত অভিযান আছে এবং আমি এই বিষয়টি BIWTA-কে অনুরোধ করব তারা যেন ভালোভাবে দেখভাল করে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পদক্ষেপ গ্রহণ করব। যাত্রী নিরাপত্তায় অবৈধ নৌযান চলাচল বন্ধ এবং নদীতে ড্রেজিংয়ের দাবি এ অঞ্চলের যাত্রীদের। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবরে আছে আরও একটা বিরতির পর ফিরছি, সাথে থাকুন। স্বাগত দেশের খবরে। 9 দিন বন্ধ থাকার পর আজ খুলেছে নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোন EPZ এর 4টি কারখানা।
কারখানাগুলো হলো সেকশন 7 ইন্টারন্যাশনাল লিমিটেড, দেশবন্ধু টেক্সটাইল মিলস, মেইগো বাংলাদেশ ও ইপিএফ প্রিন্টিং। সকাল থেকে শ্রমিক কর্মচারীরা দলে দলে কাজে যোগ দেন। গত 25 অক্টোবর বেতন ভাতা ও বোনাস সহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে 26 অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানা 4টিতে প্রায় 6,500 শ্রমিক কাজ করেন। দেশে বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে। এক্ষেত্রে ব্যতিক্রম কুষ্টিয়া পৌরসভা। কঠিন বর্জ্য ও পয় বর্জ্য থেকে তৈরি হচ্ছে উৎকৃষ্ট মানের জৈব সার। স্থানীয় কৃষকদের চাহিদা মিটিয়ে বাজারজাত করাও হচ্ছে। সবজি ও ফুল চাষে এই সার বিশেষ উপযোগী। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামকে সঙ্গে নিয়ে ইসমাইল হোসেনের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। সকাল থেকেই কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ব্যস্ততা। নির্দিষ্ট সময়ে আধুনিক যন্ত্রপাতি নিয়ে পৌঁছে যায় গন্তব্যে। এরপর সেখান থেকে খুব অল্প সময়ের মধ্যে কোনো রকম পরিবেশ দূষণ ছাড়াই মানববর্জ্য সংগ্রহ করে ভাগাড়ে নিয়ে যাওয়া হয়। এরপর পৌরসভার ভাগাড়ে পরিবেশ বান্ধব পরিবেশে শুরু হয় উন্নত মানের জৈব সার তৈরির নানা প্রক্রিয়া। এগুলো মানববর্জ্য, এই যে পানিটা দেখছেন, এই পানিটা ফিল্টারিং হয়ে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে চলে যাবে এবং ট্যাঙ্কি থেকে এখানে কোকোপিট আছে, কোকোপিটে আবার ট্রিট হবে। এটা কি বিশুদ্ধ হয়ে পুন্ডে চলে যাবে। গত পরশুদিন এটা ফেলছে, তার আগে এটা ফেলছে। দেখেন আস্তে আস্তে ড্রাই হচ্ছে, কিন্তু ড্রাই হচ্ছে। হ্যাঁ, এই ড্রাই হওয়ার পর যখন ড্রাই হয়ে যাবে, এটা আমরা কালেকশন করে আমরা যে কিচেন ওয়েস্ট আছে, সলিড ওয়েস্ট আছে, যে অন্যান্য পচনশীল যে বর্জ্য পৌরসভার, এই বর্জ্যটা ড্যাম করা আছে, এর সাথে আমরা এটা মিক্সিং করব। যে পলিথিনগুলো, এই পলিথিন এখান থেকেই আমরা ম্যানুয়ালি সেপারেশন করি। পলিথিন, ইট, পাটকেল যা কিছু আছে সেপারেশন করার পরে এগুলো আবার ড্রাই করতে হয়, তাছাড়া নেটিং হয় না। এগুলো আবার ড্রাইয়ের জন্য রেখে দেই। ড্রাই হয়ে গেলে সেটা আমরা মেশিনে আবার ক্রাশিং করি, তারপরে আমরা নেটিং করি, তারপরে আমরা ফিনিশ প্রোডাক্ট পাই। ফিনিশ প্রোডাক্ট বের করতে আমাদের সময় লাগে 35 দিন, কখনো 40 দিন। এই সারটার গুণগত মান ভালো থাকলেও সারটা বাজারে বিক্রি হচ্ছিল না, যেহেতু বর্জ্য থেকে আসছে। এটা মানুষের একটা সাইকোলজিক্যাল একটা এবং রিলিজিয়াস একটা বিলিফ আপনি আছে আমাদের দেশে, জানেন। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ যশোর তাদেরকে অ্যাপ্রোচ করি এবং এসএনবিকে বলি আমরা একটা 2 বছর একটা রিসার্চ করতে চাই। এসএনবি আমাদেরকে হেল্প করে। তারা 4টি আপনার ফুল এবং 2টি সবজিতে এটা তারা দিয়ে দেখেছে, ফলন খুবই ভালো হয় এবং তারা ন্যাশনালি এটা রেকগনিশন করে একটা ন্যাশনাল একটা কনসালটেশন মিটিং করে সারা বাংলাদেশে ডেমনস্ট্রেট করেছে যে কুষ্টিয়া পৌরসভার কম্পোস্টের কোয়ালিটি ভালো। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, কুষ্টিয়া। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। 3 জেলার সড়কে 10 মৃত্যু। নোয়াখালীতে ট্রাকের চাপায় 5 অটোরিকশা যাত্রী নিহত। বিভিন্ন জায়গায় বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকদের বিক্ষোভ। ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, প্রতীক্ষায় শিক্ষার্থীরা। গুম খুনে জড়িত সবার বিচার হবে, লক্ষ্মীপুরের তথ্য উপদেষ্টা। ভোলা লক্ষ্মীপুর রুটে অবৈধ স্পিডবোটের ঝুঁকিপূর্ণ যাত্রা। এবং কুষ্টিয়ায় মানব বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার। এ ছিল দেশের খবরে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।